আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে বলে বিএনপির আশঙ্কা। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায় এনসিপি। এবং মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই থাকছে বিজয়ের মাস ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবসে শোক শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্টজনেরাও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথেই নতুন বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। মোস্তফা মল্লিকের রিপোর্ট। পাকিস্তানি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, তখন স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য করতে বেছে বেছে হত্যা করা হয় শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মীদের। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ঠিক 7টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। রাষ্ট্রপতি চলে যাবার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর উপদেষ্টা পরিষদের সদস্য, শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেন, অস্ত্রের চেয়েও শক্তিশালী মেধা দিয়ে লড়াই করেছিলেন বুদ্ধিজীবীরা। তাদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সব করবে। এটা আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে। এটা জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর সাধারণ মানুষের ঢল নামে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে না পারে, সেজন্য স্বাধীনতার একেবারে যখন কাছাকাছি, ঠিক তখনই সেরা সেরা সন্তানদেরকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছিল। সেসব বীর শহীদদের বাংলাদেশ কখনো ভুলে যাবে না, এটা সত্য। এবং একই সঙ্গে এটাও সত্য, বাংলাদেশ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। এখানে যারা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধারা এসেছেন, তারা একটি কথাই বারবার বলছেন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই বিশ্ব মানচিত্রে একটি শক্ত অবস্থানে দাঁড়াতে পারে, সেটাই হবে বীর শহীদদের প্রতি সেরা শ্রদ্ধার্ঘ্য। ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, সেই সময় দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। এরকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করেন তিনি।
আর এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায় এনসিপি। তাফিমুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধা দিতে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। স্বপ্ন দেখছে মানুষ একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে। সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আশঙ্কা করছি যে এইরকম আরো ঘটনা ঘটতে পারে। বিএনপির পর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর নাহিদ ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা জানায় তারুণ্যের দল, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্য ভেঙে গেলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিবে। ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। ফলে আমরা চাই যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আমরা এই যে গণতন্ত্রের যাত্রা, সেই যাত্রাকে অব্যাহত রাখতে চাই। বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। দলগুলোর নেতারা বলছেন, বিজয়ের 54 বছর পরে এসেও কাঙ্ক্ষিত স্বাধীনতা ভোগ করতে পারছেন না দেশের মানুষ। মুক্তিযুদ্ধের এই পরাজিত শক্তি, তারা ৭১-ও যেরকম পরাজিত হয়েছে, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সবসময় পরাজিত হবে। আমরা একটি দুর্বল রাষ্ট্র চাই না, একটা দুর্বল জাতি চাই না। আমরা ঐক্যমতের ভিত্তিতে একটা শক্তিশালী রাষ্ট্র কাঠামো চাই। বৈষম্যহীন যে রাষ্ট্র, এখানে একটা অসাম্প্রদায়িক যে রাষ্ট্র, সেই পথে যদি বাংলাদেশ চলতে পারে, আমি মনে করি তাহলে শহীদদের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারবো। ৭১ ও ২৪-এর শহীদরা শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার হওয়া উচিত বলে জানান দলগুলোর নেতারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢল নামে। তারা বলেছেন, শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশ হবে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন। তাফিমুল ইসলামের আরেকটি রিপোর্ট। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পরপরই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একে একে শ্রদ্ধা জানায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। আজকের এই সময়ে বারবার তাদের এই অবদান স্মরণ করছি, যেন একটি কঠিন সময়ে এ জাতি ঐক্যবদ্ধ থাকার অনুপ্রেরণা পায়। বাংলাদেশের বৈষম্যহীন সমাজ গঠনের জন্য 54 বছর অপেক্ষা করেছি। এবছরে সেই আলো দেখতে পারছি। আমরা সেই দেশ দেখতে চাই যে দেশ, যে জাতি সে অর্থনৈতিকভাবে উন্নতি করবে, যেমন ঠিক একইভাবে মেধাগতভাবে তার চিন্তা এবং চেতনার বিকাশ ঘটবে। সবার কণ্ঠে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা খুবই শান্তিশিষ্ট একটা বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশ হয়তো এখন ঠিকঠাকভাবে চলবে, সে আগের মতো অশান্তি, আগের মতো দুর্নীতি, আগের মতো অন্যায় এসব থাকবে না, বৈষম্য থাকবে না। আমরা যেখানে স্মৃতিস্তম্ভ আছে সেখানে আমরা যাই, দয়া করে সেই স্মৃতিস্তম্ভগুলো ভেঙে ফেলবেন না, ধ্বংস করে দেবেন না। কারণ সেই স্মৃতিস্তম্ভে এসে দাঁড়ালে আমি বাবার ছায়া পাই, আমি বাবার আকাশ পাই। ৭১ কিংবা ২৪-কে বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না বলে মনে করেন তারা। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসা সর্বস্তরের মানুষ বলছেন, আজকের এই দিনে এ জাতিকে শপথ নিতে হবে তারা যেন ইতিহাসকে ভুলে না যায়। একই সাথে শহীদের যে স্বপ্ন ছিল, সে স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে পুরো জাতিকে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ৭১ বিজয়ের প্রাক্কালে জাতির মেধাবী সন্তানদের হত্যা করে যেমন বাংলাদেশের অভ্যুদয় ঠেকানো যায়নি, তেমনি ফ্যাসিবাদ ও তার দোসররা গণ অভ্যুত্থানের বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে পারবে না বলে মনে করেন রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক নেতারা। আর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের প্রেরণা ছড়িয়ে দেওয়ার আহ্বান সর্বস্তরের মানুষের। মাসুর শাকিলের রিপোর্ট। বিজয়ের নতুন সূর্য উদয়ের আগ মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা হত্যা করে বাঙালি জাতির মেধাবী সন্তানদের। বুদ্ধিজীবী দিবসের প্রভাতে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা জীবন দিচ্ছে দেশের জন্য, তাদের জন্য শ্রদ্ধা জানানোর জন্য আমরা আসছি। বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর, সো এটা একটা আলাদাই ফিলিংস হয় আমাদের। আমরা যেন আমাদের অতীত ভুলে না যাই, আমরা যেন আমাদের ইতিহাস ভুলে না যাই। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আমাদের এই শহীদদের, বুদ্ধিজীবীদের অস্বীকার করে কোনো এগিয়ে যাওয়ার উপায় নেই। ৭১ সালের যে চেতনা ছিল, আমার মনে হয় জুলাইয়ের চেতনা একই। সেটা হলো বৈষম্যহীন, গণতান্ত্রিক
একটা সুন্দর রাষ্ট্র হবে। লক্ষ লক্ষ শহীদ হয়েছিলেন, বুদ্ধিজীবীদেরকে ঘর থেকে ধরে এনে হত্যা করা হয়েছিল। সারা বিশ্বের এরকম ঘটনা খুব বিরল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং তাদের কর্মী সমর্থকরাও আসেন শ্রদ্ধা জানাতে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং এই 24-এর মাধ্যমে আমরা দিল্লির আজাদি থেকে আমরা মুক্তি পেয়েছি। সুতরাং এই বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে। বিজয় দিবস সবার বিজয় দিবস, এই হিসাবে যারা পালন যতক্ষণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে অগ্রসর করতে পারবো না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 71-এ যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। যারা 24-কে 71-এর বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে তারা আসলে বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের চেতনা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে চলে যেতে চাইছে, তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা সামনে নিয়ে আসছে। এইটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বড়দের পাশাপাশি শিশু কিশোররাও ছিল শ্রদ্ধার মিছিলে। আর কত রক্ত দান করলে এই সাম্য, এই স্বাধীনতা, এই বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত হবে, সেই প্রশ্ন তরুণদের, সেই প্রশ্ন সবার। রায়ের বাজার, বৌদ্ধভূমি থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন মোহাম্মদ আব্দুল আহাদ জানান, হাদির সিটি স্ক্যান রিপোর্ট খারাপ এসেছে, মস্তিষ্কে এখনও গুলির ছোট একটি অংশ রয়ে গেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন মাথার ভেতরে এখনও রক্ত জমাট বাঁধা অবস্থায় আছে, ফুসফুসের অবস্থাও আগের মতোই। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিদেশে নেওয়ার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে পরিবার। খুবই দক্ষ শুটার তাকে গুলি করেছে বলে মন্তব্য করেন ডাক্তার আব্দুল আহাদ। আমরা প্রথমে ওসেকে রিসিভ করি, তখন প্রায় 2:20 বা 2:30 মতো বাজে। তখনই সে কার্ডিয়াক অ্যারেস্ট হিসেবে আমাদের এখানে আসে। তখন তাকে 5 সাইকেল সিপিআর দেওয়া হয় এবং সিপিআর দেওয়ার পরে তখন আবার সে কামব্যাক করে এবং তারপর থেকেই সে নরেড্রেনাল ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে, তার হার্টবিটটা কন্টিনিউ করছে। এখনও নরেড চলছে, তবে প্রথমে শুরুতে যেরকম নরেড বেশি মাত্রায় পাচ্ছিল, এখন সেটা কমিয়ে এসছে এবং অল্প পরিমাণ নরেডে সে রেসপন্স করছে এবং তার পালস এবং বিপি এখন পর্যন্ত স্টেবল আছে। তার পরিবার যদি মনে করে এবং বোর্ড যদি চিন্তা করে তার শারীরিক অবস্থা ফিজিবল, দেন তারা হয়তো মুভ করতে পারে। এটা পরিবারের উপরে আমরা সিদ্ধান্তটা দেই এবং এই সিদ্ধান্তটা তার পরিবারেই জানাবে বলে আমরা মনে করি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে গ্রেফতার করেছে র্যাব। রোববার সকালে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালিবুর রহমান জানান, মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে এর মালিক আব্দুল হান্নানকে শনিবার রাতে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। ডিসি তালিবুর বলেন, হামলায় হান্নান জড়িত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই। কেন হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে তা তদন্তে উঠে আসবে বলেও জানান তিনি। ভোটের মাঠের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলেও জানান ডিসি মিডিয়া। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। ঘটনার দিন থেকে আরম্ভ করেছি এবং বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলো আমরা বিশ্লেষণ করছি। আদৌ আসলে তার যে আপনি বলেছেন সীমান্ত পাড়ি দেওয়ার কথা, এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, তবে আমরা চেষ্টা করছি সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে। সুদানের আবিই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগুলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। ওই ঘটনায় আহত হন 8 বাংলাদেশি শান্তিরক্ষী। আহতরা হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান, সার্জেন্ট মোহাম্মদ মুস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির, সৈনিক উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার, সৈনিক মোহাম্মদ মানাজির আহসান। আহত 8 বাংলাদেশি শান্তিরক্ষীকে
প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার স্থানীয় সময় দুপুর 3:40 থেকে 3:50 পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী জাতিসংঘের ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। আইএসপিআর এই তথ্য জানিয়েছে। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। পবিত্র রমজান মাসে অনুষ্ঠিতব্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2 এর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোফাজ্জল হক। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী হাফেজ কিশোর কিশোরীদের জাতীয় পর্যায়ে উপস্থাপন ও মূল্যায়ন করার উদ্দেশ্যে আয়োজিত পবিত্র কোরআন চর্চায় পুষ্টি কোম্পানি যে যাত্রা শুরু করেছে তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি পুষ্টি ভার্সেস অফ লাইট এর প্রধান বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। এছাড়াও দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমরা সংবাদ সম্মেলনে ছিলেন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে দুর্বৃত্তের গুলিতে 2 জন নিহত এবং 8 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা স্থিতিশীল। তবে প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি সতর্ক করে বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক। পুলিশ জানিয়েছে আক্রমণকারী একজন পুরুষ। সে সম্পূর্ণ কালো পোশাক পরেছিল এবং পায়ে হেঁটে পালিয়ে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুলি চালানোর ঘটনা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। এবারে নিটল টাটার কৃষি সংবাদ। নাটোরে চলন বিলের আওতাধীন 3 উপজেলা সহ 7 উপজেলাতেই রোপা আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। আশানুরূপ দাম পেয়ে খুশি কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। তীব্র ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ শত শত বসতবাড়ি। বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি যোগাযোগে চরম দুর্ভোগে হাজারো মানুষ। ভাঙন রোধ সহ ভোগান্তি কমাতে চলাচলের একমাত্র অবলম্বন করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে বলে বিএনপির আশঙ্কা। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায় এনসিপি। এবং মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এখনকার সংবাদ ছিল এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।